ছেলে সন্ধ্যায় বসে ডায়েরি লিখছিল। আমি অনেকদিন আগে ওকে একটা ডায়েরি কিনে দিয়েছিলাম, সেটাতেই রোজ লিখে। আমি চা নিয়ে ঘরে ঢুকতেই সে হটবট করে ডায়েরি বন্ধ করল। চোখে চশমা, পড়ার টেবিলে বসে লিখছিল। তোর চা এনেছি। আমি টেবিলে চায়ের কাপ রাখলাম। সে বলল, ধন্যবাদ মা। চা দিয়ে আমি যেতে যাচ্ছিলাম, সব কাজ শেষ করতে হবে। সে হঠাৎ বলল, মা জানো আমি কি লিখছিলাম? তোমার কথাই। আমি হেসে বললাম, আমার কথা কেন? একজন মা হিসেবে খুশি হলাম ছেলে আমার কথা লিখে ডায়েরিতে। সে উঠে এসে আমার হাত ধরে এই কথাগুলো বলল। চায়ের কাপ টেবিলে রেখে আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। আমার নিজের ছেলে, আমার সন্তান আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। কিভাবে সম্ভব? চিফ, লজ্জা করে না তোর? আমি দরজার ওপাশ থেকে বললাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনামিকা সেন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস সেন, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিজিৎ আর সুচিত্রা। অভিজিৎ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। সুচিত্রা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের পরিবারটি একেবারেই সাধারণ, কলকাতার দক্ষিণে একটি ফ্ল্যাটে থাকি আমরা। দেবাশিস একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করে, আর আমি একটি স্কুলে শিক্ষিকা। জীবন মোটামুটি সুখেই কাটছিল, যতক্ষণ না সেই ঘটনাটি ঘটেছিল। গত বছরের শীতের একটা সন্ধ্যা। আমি রান্নাঘরে রাতের খাবার বানাচ্ছিলাম। ফোন বাজল। নম্বরটি অচেনা। ফোন ধরতেই অপর প্রান্ত থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে এল। দিদি, আমি আপতাইনি। আপনার ভাইঝি। আমাকে বাঁচান, বাঁচান। আমি অবাক হয়ে গেলাম। আমার তো কোনো ভাই নেই। আমি একমাত্র সন্তান আমার বাবা মায়ের। ভাইঝি আসবে কোথা থেকে? তুমি কি ভুল নম্বরে ফোন করেছ? আমার কোনো ভাই নেই, আমি বললাম। না দিদি, আপনি ভুল করছেন। আমার বাবা আপনার ভাই। তিনি অনুজ সেনগু। আমি চমকে উঠলাম। অনুজ? এই নামটি শুনে আমার শরীরের ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। অনুজ নামটা আমার কাছে অপরিচিত নয়, কিন্তু সে আমার ভাই নয়। সে অন্য কেউ। অনেক বছর আগের একটা অতীত, যা আমি ভুলতে চেয়েছিলাম। তুমি কোথায় আছো? আমি জিজ্ঞেস করলাম, গলার স্বর কাঁপছিল আমার। আমি শিলিগুড়িতে। কালীঘাট হোটেলে। রুম নাম্বার ১৪। দিদি, আমি ভয় পাচ্ছি। বাবা কাল থেকে নিখোঁজ। আমি বাবার ডায়েরি পড়েছি। সেখানে আপনার কথা লেখা আছে। সেখানে আপনার ফোন নম্বর ছিল। দিদি প্লিজ আমায় সাহায্য করুন। আমার কাছে হঠাৎ ফোনটা কেটে গেল। আমি বারবার ফোন করলাম, কিন্তু কেউ ধরল না। আমার হাত কাঁপছিল। অনুজ, সেই নাম, সেই মুখ, সেই ভয়ঙ্কর রাত। কিভাবে সম্ভব? ৩০ বছর পর হঠাৎ এভাবে ফিরে আসবে আমার জীবনে? আমি দেবাশিসকে কিছু বলিনি। কি বলবো? বিয়ের পর আমি আমার অতীত নিয়ে কোনো কথাই বলিনি তাকে। একটি ভয়ঙ্কর ঘটনা, যা আমাকে তাড়া করে নাইটমেয়ারের মতো। সারারাত ঘুম হল না আমার। ভোর হতেই আমি একটি ছোট ব্যাগ গুছিয়ে নিলাম। দেবাশিসকে বললাম, এক বান্ধবীর বিশেষ সমস্যা, ২ দিনের জন্য যেতে হবে। সারা বিকেল ধরে ট্রেন জার্নি। পরের দিন সকালে শিলিগুড়িতে পৌঁছলাম আমি। সোজা কালীঘাট হোটেলে গেলাম। রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলাম, রুম নম্বর ১৪ কে আছে? ওই রুমে একজন ভদ্রলোক ছিলেন, একটি কিশোরী মেয়েসহ। তারা ২ দিন আগে চেক ইন করেছিলেন। কিন্তু গত রাতে সেই ভদ্রলোক হোটেল ছেড়ে বাইরে গেছেন আর ফেরেননি। মেয়েটি একা আছে, রিসেপশনিস্ট বলল। আমি মেয়েটির পিসিমা। খবর পেয়ে এসেছি। দেখা করতে পারি? রিসেপশনিস্ট একটি চাবি দিল। ১৪ নম্বর রুমের সামনে গিয়ে দরজায় নক করলাম। কেউ সাড়া দিল না। আমি আবার নক করলাম। তারপর চাবি দিয়ে দরজা খুললাম। রুমের ভেতরে ঢুকে আমি স্তব্ধ হয়ে গেলাম। ঘর ফাঁকা, কোথাও কেউ নেই। বেডের চাদর উল্টোপাল্টা, মেঝেতে বিছানার বালিশ, টেবিলের উপর অর্ধেক খাওয়া খাবার। একটা দুর্গন্ধ আসছিল কোথা থেকে যেন। বাথরুমের দরজা বন্ধ ছিল। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম। হাত বাড়িয়ে দরজা ঠেললাম।
দরজা খুলে গেল। আমি যা দেখলাম তা দেখে আমার পা থেকে মাথা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। বাথরুমের মেঝেতে একটি মেয়ে পড়ে আছে, মাথা থেকে রক্ত বেরুচ্ছে। চোখ দুটো খোলা, কিন্তু নিষ্প্রাণ। আমার মাথা ঘুরতে লাগল। আমি চিৎকার করে উঠলাম। হোটেলের লোকজন ছুটে এলো। পুলিশ আসলো। আমাকে থানায় নিয়ে যাওয়া হলো জিজ্ঞাসাবাদের জন্য। আমি যা বললাম পুলিশ বিশ্বাস করল না। কে এই মেয়ে? কেন সে আমাকে ফোন করেছিল? আমার সাথে তার কি সম্পর্ক? অনুজকে জিজ্ঞাসাবাদের পর আমাকে একটি তদন্ত অফিসারের কাছে নিয়ে যাওয়া হলো। অফিসার আমার সামনে একটি মোটা ফাইল রাখলেন। আপনি কি এই ডায়েরিটি চেনেন? তিনি একটি কালো রঙের ডায়েরি আমার সামনে রাখলেন। আমি চমকে উঠলাম। এটি সেই ডায়েরি যেটি আমি ৩০ বছর আগে দেখেছিলাম। একই রকম কালো রঙের, কোণে সোনালি অক্ষরে লেখা এস অনুজ সেন। এটা কোথায় পেলেন? আমি কোনমতে বললাম। মৃত মেয়েটির ব্যাগ থেকে অফিসার ধীরে ধীরে ডায়েরিটি খুললেন। এই ডায়েরিতে অনেক কিছু লেখা আছে, বিশেষ করে আপনার সম্পর্কে, অনামিকা সেন। আপনি কি জানেন অনুজ সেন কে? আমার মুখ শুকিয়ে গেল। ৩০ বছর আগের সেই ভয়ঙ্কর ঘটনাগুলো আবার আমার চোখের সামনে ভেসে উঠল। অনুজ সেন, যে ছিল আমার প্রথম প্রেম, আমার প্রথম ভালোবাসা, যার সাথে আমার সম্পর্ক ছিল গোপন, নিষিদ্ধ। কারণ সে ছিল আমার কাজিন, আমার মামাতো ভাই, যাকে আমি ৩০ বছর আগে সেই ভয়ঙ্কর রাতে শেষবারের মতো দেখেছিলাম। মনে হয়েছিল সে মারা গেছে। আপনি এটা দেখুন। অফিসার ডায়েরির শেষ পাতাটি খোলালেন। সেখানে লেখা, আমি ফিরে এসেছি অনামিকা। আমি তোমাকে কখনোই ভুলিনি। আমি সবকিছু মনে রেখেছি, সেই রাতের কথা, সেই অভিশাপের কথা। আমার মেয়েকে তোমার কাছে পাঠাচ্ছি। সে তোমার রক্ত, আমাদের রক্ত। সে তোমার সাহায্য চাইবে, কিন্তু সে জানে না সত্যটি কি। আমি তাকে কখনোই বলিনি যে তুমি তার মা। হ্যাঁ, অনামিকা, আপ্যায়নী তোমারই কন্যা, যাকে তুমি জন্ম দিয়েছিলে সেই রাতের ৯ মাস পর, যাকে তুমি ত্যাগ করেছিলে, ভুলে যেতে চেয়েছিলে। কিন্তু অতীত কখনো মরে না অনামিকা। অতীত ফিরে আসে গু। আমার মাথা ঘুরতে লাগল। কিভাবে সম্ভব? আমি তো সন্তান জন্ম দিইনি। সে রাতে আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, হাসপাতালে ভর্তি হয়েছিলাম। ডাক্তার বলেছিলেন মিসক্যারেজ হয়েছে। আমি কোনোদিন জানিনি যে আমার গর্ভে সন্তান ছিল। আর অনুজ, সে বেঁচে আছে। এতদিন কোথা ছিল? এই মেয়েটি আপ্যায়নী সত্যিই কি আমার কন্যা? পুলিশ যখন আমাকে প্রশ্ন করছিল, তখন হোটেলের রিসেপশনিস্ট ছুটে এলো। স্যার, সেই লোকটিকে পাওয়া গেছে হোটেলের পেছনের লেকে। আমরা সবাই সেখানে গেলাম। লেকের পাড়ে একটি লাশ পড়ে আছে, ভেসে উঠেছে। আমি সেই মুখ দেখে স্তব্ধ হয়ে গেলাম। অনুজ, ৩০ বছর পর বয়সের ছাপ পড়েছে, কিন্তু সেই মুখ আমি চিনতে পারলাম। অনুজ সেন, আমার কাজিন, আমার প্রথম প্রেম, আমার জীবনের সবচেয়ে বড় রহস্য। পুলিশ তদন্ত শুরু করল। প্রাথমিক তথ্য অনুযায়ী অনুজ ডুবে মারা গেছে। কিন্তু তার মেয়ে আপ্যায়নীর মৃত্যুর কারণ ছিল মাথায় আঘাত। কে তাকে হত্যা করেছে? আমি নিজেকে অপরাধী মনে করছিলাম। আমার নিজের মেয়ে, যাকে আমি কখনো দেখিনি, যার অস্তিত্ব সম্পর্কে আমি জানতামই না, সে এখন মৃত। আমি তাকে বাঁচাতে পারিনি। ফরেনসিক রিপোর্ট এলো। ডিএনএ টেস্ট করা হলো। ফলাফল অবাক করা, আপ্যায়নী আমার মেয়ে নয়। অনুজের সাথে তার কোনো রক্তের সম্পর্কও নেই। তাহলে কে এই মেয়ে? কেন অনুজ তাকে নিয়ে এসেছিল এখানে? কেন সে আমাকে ফোন করেছিল? আর এই ডায়েরি, এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে? আমি আর অপেক্ষা করতে পারলাম না। পুলিশের অনুমতি নিয়ে আমি ডায়েরিটি খুললাম। পাতার পর পাতা জুড়ে পাগলের মতো লেখা, অনামিকা, তুমি আমাকে ভুলে গেছ, কিন্তু আমি তোমাকে ভুলতে পারিনি। আমি ফিরে আসছি সেই অভিশপ্ত রহস্য নিয়ে, যা তোমাকে তাড়া করবে শেষ নিঃশ্বাস পর্যন্ত। গু আরও পাতা উল্টালাম। ছবি, আমার ছবি, আমার বাড়ির ছবি, আমার ছেলেমেয়ের স্কুলের ছবি। সে আমাকে ফলো করছিল কতদিন ধরে? এবং তারপর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, ডায়েরির শেষের দিকের পাতায় একটি ম্যাপ। একটি জায়গার নাম লেখা, নাগমন্দির। পাহাড়ের গভীরে একটি গুহার ম্যাপ। আর লেখা, এখানেই সব শুরু হয়েছিল, এখানেই শেষ হবে। গু
আমি চমকে উঠলাম। নাগমন্দির, সেই জায়গা। ৩০ বছর আগে সেই ভয়ঙ্কর রাত। পুলিশ আমাকে আরও কয়েকদিন থাকতে বলল। কিন্তু আমি জানতাম আমাকে যেতে হবে। সেই জায়গায় যেখানে সব শুরু হয়েছিল। যেখানে অনুজ আমাকে নিয়ে গিয়েছিল সেই রাতে। যেখানে আমরা দেখেছিলাম না, আমি ভাবতে চাইনি। আমি পুলিশকে বললাম না। এটা আমার ব্যক্তিগত যুদ্ধ। আমি একা যেতে চাইলাম। কিন্তু যাওয়ার আগে আমি পুলিশের কাছে চাইলাম আপ্যায়নীর জিনিসপত্র। তারা আমাকে তার ব্যাগটি দিল। ব্যাগে অল্প কিছু কাপড়, একটি ক্যামেরা আর একটি ছোট বাক্স। আমি বাক্সটি খুললাম। তার ভেতরে একটি অদ্ভুত জিনিস, একটি সুতো গাঁথা পাথরের টুকরো। এটা দেখা মাত্র আমার শরীর শিউরে উঠল। এটা সেই পাথর যেটি আমরা সেই রাতে দেখেছিলাম। যেটি ছিল সেই অভিশপ্ত গুহায়। সেই রাতে আমরা কি দেখেছিলাম? একটি পুরনো মন্দির গুহার ভেতরে। একটি পাথরের বেদি। তার উপর একটি অদ্ভুত মূর্তি, অর্ধেক মানুষ, অর্ধেক সাপ। চারপাশে প্রাচীন লিপি। অনুজ ছিল প্রাচীন ইতিহাসের ছাত্র। সে বলেছিল এটি একটি নাগ পূজার স্থান। পৌরাণিক প্রাণীদের পূজা করা হতো এখানে। অনুজ পাথরের টুকরো কুড়িয়ে নিয়েছিল, যেটি মূর্তির গলায় ঝুলছিল। সেই মুহূর্তে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছিল। গুহার ভেতর অন্ধকার হয়ে গিয়েছিল। একটি শীতল বাতাসের ঝাপটা। আর তারপর সেই ভয়ঙ্কর দৃশ্য। মূর্তি নড়ে উঠেছিল। আমরা পালিয়েছিলাম। কিন্তু কি দেখেছিলাম আমরা? আর তারপর সেই রাতেই অনুজ অদৃশ্য হয়ে গিয়েছিল। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, প্রচণ্ড জ্বর, অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমি যখন সুস্থ হয়ে উঠলাম, তখন আমার পরিবার আমাকে নিয়ে কলকাতা চলে এসেছিল। মিসক্যারেজের খবর। আমি কিছুই মনে করতে পারিনি। ধীরে ধীরে সবকিছু ভুলে গিয়েছিলাম। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে যেতে হবে সেই জায়গায়। নাগমন্দির। সেখানে যেতেই হবে। আমি শিলিগুড়ি থেকে একটি জিপ ভাড়া করলাম। ড্রাইভারকে বললাম নাগমন্দির যেতে হবে। সে অবাক হয়ে বলল, সেখানে কেন? সেটা তো একটা ভয়ঙ্কর জায়গা। লোকে বলে সেখানে অভিশাপ আছে। আমার যেতেই হবে, আমি জোর দিয়ে বললাম। জিপ চলতে লাগল পাহাড়ি পথ ধরে। ঘন জঙ্গল, নির্জন পথ। 2 ঘন্টার যাত্রা। সন্ধ্যা নামছিল। আমি ভাবছিলাম কি পাব সেই জায়গায়। অনুজ কি আমাকে সেখানে নিয়ে যেতে চেয়েছিল? তার আত্মা কি এখনো অশান্ত সেই অভিশাপের কারণে? জিপ থামল একটি গ্রামের সীমানা। ড্রাইভার বলল, এর পরে গাড়ি যা।